আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সিলেন্সের আরও একটি লাইভ ক্লাসে। তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো ধারাবাহিকভাবে চলছে এবং খুবই সন্নিকটে চলে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজধানী ঢাকারই একটা বিশ্ববিদ্যালয় এবং রাজধানী ঢাকাতে হওয়ার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীদের আলাদা একটা আকর্ষণ থাকে। তোমরা দেখেছো যে বিগত বছরগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়েছিল, কিন্তু এবছর তারা সিদ্ধান্ত নিয়েছে গুচ্ছ থেকে বাহিরে এসে তারা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে। আচ্ছা, তো কিভাবে ভর্তি পরীক্ষা হবে সেটা আমরা দেখেছি তাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী। তারা তো কোশ্চেন প্যাটার্ন প্রকাশ করেছে, তাদের মান বন্টন প্রকাশ করেছে, সেই আলোকেই আমরা তোমাদেরকে একটা মডেল টেস্ট এক্সাম নিয়েছি এবং আমরা যে কোশ্চেন তোমাদেরকে প্রণয়ন করেছি সেখানে এমসিকিউ এবং রিটেন পার্ট দুইটাই ছিল, সাধারণ জ্ঞান অংশেও। আচ্ছা, তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতোপূর্বে 2019-20 সেশনে নিজস্ব পদ্ধতিতে সর্বশেষ ভর্তি পরীক্ষা নিয়েছিল এবং তারপর থেকেই তারা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত হয়ে যায়। তো আমরা যখন কোশ্চেন করেছি রিটেন কোশ্চেন, আমরা 2019-এর যে মেথডটা সেটা ফলো করার চেষ্টা করেছি, কারণ তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধুমাত্র রিটেনেই পরীক্ষা নিয়েছিল এবং সেটাই ছিল বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় যারা কিনা মানবিকের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার জন্য লিখিত পরীক্ষা চালু করেছে। আচ্ছা, তোমরা আমাদের সাথে যারা যুক্ত হয়েছো, আশা করি যারা ক্লাস করা সবাই প্রায় যুক্ত হয়ে গেছো। আমরা ক্লাস এখনই শুরু করব। আমাদের নিয়মিত শিক্ষার্থী যারা আছো তারা অবশ্যই আমাদের মডেল টেস্ট এক্সামটা দিয়েছো এবং অন্যান্য শিক্ষার্থী যারা আছো মডেল টেস্ট এক্সাম দিতে পারোনি, তারা আমাদের সাথে সম্পূর্ণ ক্লাস করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জিকে সেকশনের জন্য যে বিষয়গুলো পড়া উচিত এবং যেভাবে পড়তে হবে সেসব বিষয়ে পরামর্শ নেবে। দেখো, সবচেয়ে মজার ব্যাপার যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ এর চেয়ে রিটেনের অংশে মার্ক বেশি, অর্থাৎ সাধারণ জ্ঞান অংশে তোমার টোটাল মার্কস থাকবে 24, তার মধ্যে 16 মার্কের রিটেন আর মাত্র 8 মার্কের এমসিকিউ। তার মানে 8টা এমসিকিউ হবে 8 মার্কের এবং 16 মার্কের রিটেন হবে। বিগত বছরের কোশ্চেনের ধারণা থেকে দেখা যায় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 4টা রিটেন কোশ্চেন থেকে 16 মার্ক এর কোশ্চেন করবে, এই ধরনের প্রবণতা আছে। তো আমরা সেভাবেই কোশ্চেন করেছি। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো, যারা সালাম দিয়েছো, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাস শুরু করি। খুব বেশি দীর্ঘ ক্লাস হবে না, যেহেতু এমসিকিউ এর পরিমাণ খুবই কম, রিটেন নিয়ে আমরা খুবই কম আলোচনা করব এবং কিছু সাজেশনমূলক কথাবার্তা বলে আমরা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এখানে দেখো বলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডি ইউনিট 1 শর্ট ক্লাস সাধারণ জ্ঞান। আমরা ডি ইউনিট প্লাস বি ইউনিট দুইটারই ক্লাস নিব। ডি ইউনিট হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ এবং বি ইউনিট হচ্ছে কলা অনুষদ। আচ্ছা, তো তোমরা যারা পরীক্ষা দিয়েছো দেখেছো যে বি এবং ডি ইউনিটের কোশ্চেনের মধ্যে খুবই সামান্য পার্থক্য আছে, এমনকি এমসিকিউ না, শুধুমাত্র রিটেনেও পার্থক্য আছে। সামাজিক বিজ্ঞান অনুষদের রিটেনে গণিত আসার সম্ভাবনা আছে এবং তোমাদেরকে কোশ্চেনে গণিত দেওয়া হয়েছিল, আর কলা অনুষদের কোশ্চেনে গণিত আসার সম্ভাবনা খুবই কম, তো সেভাবেই তোমাদের কোশ্চেন করা হয়েছে, গণিত দেওয়া হয়নি। আচ্ছা ভাই, নেগেটিভ মার্ক কি থাকবে? অবশ্যই নেগেটিভ মার্ক থাকবে। প্রতি 4টা ভুল উত্তর দেওয়ার জন্য একটা সঠিক উত্তরের মার্ক কাটা যাবে, অর্থাৎ তোমার 0.25 মার্ক নেগেটিভ মার্ক হিসেবে থাকবে। আচ্ছা, তো জাস্ট 8টা এমসিকিউ, এর মধ্যে আশা করি তোমাদের ভুল হবে না। একটু লেখাপড়া করলে তোমরা 6টা 7টা পর্যন্ত কারেক্ট করতে পারবে, যেহেতু অল্প এমসিকিউ, গুরুত্বপূর্ণ টপিক থেকে হয়ে যাবে। খুব বেশি ডিপ টপিকে যাওয়ার সম্ভাবনা কম, কারণ গুরুত্বপূর্ণ টপিক শেষ করতে করতে 8টা এমসিকিউ করা হয়ে যাবে। আচ্ছা, আমরা শুরু করি প্রথম কোশ্চেন দিয়ে। দেখি যে প্রথম কোশ্চেন, বিশ্বের সবচেয়ে গভীর খাত কোনটি? আচ্ছা, এই কোশ্চেন হচ্ছে আমাদের যে মডেল টেস্ট নেওয়া হয়েছে আমাদের নিয়মিত শিক্ষার্থীদের, সেই মডেল টেস্টের কোশ্চেন। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে বিশ্বের সবচেয়ে গভীর খাত কোনটি। আচ্ছা, এই কোশ্চেনটা একই সাথে মানচিত্রের একটা অংশ, মানচিত্রের যে ক্লাস তোমরা করেছো তার অংশ, এবং তোমাদের যারা জিওগ্রাফি পড়েছো ইন্টারমিডিয়েট সেখানকারও কোশ্চেন, মানে দুইটা মিলিয়ে এই কোশ্চেনটা। এবং মানচিত্র থেকে দেখবা যে কোনো বিশ্ববিদ্যালয় কোশ্চেন করে থাকে, তো এই কারণেই মানচিত্র পার্ট থেকে একটা কোশ্চেন এখানে রাখা হয়েছে, বিশ্বের সবচেয়ে গভীর খাত কোনটি। আচ্ছা, তো তোমরা একটু উত্তর করার চেষ্টা করো। দেখি আমাদের নিয়মিত শিক্ষার্থীরা আশা করি এটা পারবে, কারণ যেহেতু তোমরা পরীক্ষা দিয়ে দিয়েছো, দেখেছো উত্তর কোনটা, এবং বাকি যারা আছো তারাও এখানে উত্তর করার অবশ্যই সুযোগ পাবে। আচ্ছা, অপশনে ছিল কি মারিয়ানা ট্রান্স, পুয়েবলা ট্রান্স, জন ডোরি ট্রান্স, ফিলিপাইন ট্রান্স, কোনটা সঠিক উত্তর? আচ্ছা, তো
আমরা একটু দেখি যে যারা উত্তর করেছো সবাই মোটামুটি ঠিক উত্তর করছো, মানে তুলনামূলক সহজ কোশ্চেন আমার কাছে মনে হয়েছে, যেহেতু তোমরা দীর্ঘ 4-5 মাস ধরে সাধারণ জ্ঞান পড়ছো, এখন এই ধরনের কোশ্চেন তোমরা সঠিক উত্তর করতে পারবে। আচ্ছা, মারিয়ানা ট্রান্স কোথায় অবস্থিত? এটা যুক্তরাষ্ট্রের নিকটবর্তী উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত, এবং এটার গভীরতা কয়েক হাজার কিলোমিটার, এবং এটা প্রশস্ত প্রায় 69 কিলোমিটার, এটা দৈর্ঘ্য কয়েকশো কিলোমিটার, মানে এটা হচ্ছে যতগুলো সমুদ্র খাত আছে পৃথিবীতে তার মধ্যে সবচেয়ে গভীর। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে মারিয়ানা ট্রান্স, অপশন এ কারেক্ট আনসার। তাহলে দেখো, এখান থেকে তোমাদেরকে একটা বিষয় নোট ডাউন করে নিতে হবে। আমি বারবার এই কথাটা বলি ক্লাসে, যে যারা চালাকি স্টুডেন্ট সবসময় খাতা কলম নিয়ে ক্লাসে বসে এবং তারা শুধুমাত্র ক্লাসের ভিডিও দেখে না, তারা ক্লাসের থেকে গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট ডাউন করে নেয়। তাহলে তোমরা এই বিষয়টা একটু নোট ডাউন করে নাও যে মানচিত্র থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমসিকিউতে কোশ্চেন করতে পারে। মানচিত্র পার্টটা অবশ্যই একটু ভালো করে দেখতে হবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমরা দেখি। 2 নম্বর কোশ্চেন বলছে, বিশ্বের সবচেয়ে পুরনো গণতান্ত্রিক দেশ কোনটি? বিশ্বের সবচেয়ে পুরনো গণতান্ত্রিক দেশ কোনটি? কোশ্চেনে কিন্তু এটা বলেনি যে বিশ্বে প্রথম গণতন্ত্র কোথায় চালু হয়, কোশ্চেনটা কিন্তু এমন না। কোশ্চেনে বলছে যে বিশ্বের সবচেয়ে পুরনো গণতান্ত্রিক দেশ কোনটি। অপশন ছিল যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র। আচ্ছা, উত্তর করার চেষ্টা করো, দেখি এটা তোমরা উত্তর করতে পারো কিনা। যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র। আচ্ছা, সুইজারল্যান্ড বলছো এবং সবাই মোটামুটি সুইজারল্যান্ড বলছো। আচ্ছা, এই কোশ্চেনটা খুবই কনফিউজিং কোশ্চেন, এটা ইউনিভার্সিটিতেও যদি আসে এটা খুবই কনফিউজিং হবে উত্তর, কারণ সুইজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গাতে এই দুইটা অপশন নিয়ে কনফিউশন আছে, সুইজারল্যান্ড নাকি যুক্তরাষ্ট্র। সম্প্রতি সময়ে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হলো, সেইখানে বাংলাদেশের সব নিউজ পেপারগুলো সহ বিভিন্ন জায়গাতে নিউজ করা হয়েছে যে বিশ্বের প্রাচীনতম গণতান্ত্রিক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। মানে রিসেন্ট যে যুক্তরাষ্ট্রের নির্বাচন হলো, প্রেসিডেন্ট নির্বাচন 2024-এ, সেখানে এই কথাটা বলা হয়েছে যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর প্রাচীনতম গণতান্ত্রিক রাষ্ট্র। আচ্ছা, আবার যে বিভিন্ন ভর্তি পরীক্ষাগুলো হয়েছে বা চাকরি পরীক্ষাগুলো হয়েছে, সেই অনুযায়ী সুইজারল্যান্ডকে সঠিক উত্তর হিসেবে দেওয়া হয়েছে। তাহলে দেখো যে সুইজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র এই দুইটা মোটামুটি একটা কনফিউজিং কোশ্চেন আমি মনে করি। আচ্ছা, তো এখানে আমরা যে ভর্তি পরীক্ষাটা নিয়েছিলাম সেইখানে সুইজারল্যান্ডকে সঠিক উত্তর হিসেবে নিয়েছি আমরা, যেহেতু বিগত বছরগুলোতে সুইজারল্যান্ডকে আমরা সব জায়গাতে দেখেছি সঠিক উত্তর দেওয়া, এই কারণে সুইজারল্যান্ডকে সঠিক উত্তর হিসেবে নিয়েছি। এখন তোমাদের যদি এই ধরনের কোশ্চেন আসে এবং সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র দুইটাই অপশনে থাকে, তোমরা সুইজারল্যান্ড আনসার করবা, কারণ এটাই মোটামুটি দীর্ঘদিন থেকে প্রচলিত। এবং সর্বশেষ যে নির্বাচনটা হলো যুক্তরাষ্ট্রের, সেই প্রেক্ষিতে কিছু নিউজ পেপার দেখলাম নিউজ করেছিল যে বিশ্বের সর্বপ্রাচীন গণতান্ত্রিক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। তবে যদি সুইজারল্যান্ড অপশন না থাকে তোমরা যুক্তরাষ্ট্র উত্তর করে ফেলবা, আর যদি দুইটাই থাকে তোমরা সুইজারল্যান্ড উত্তর করবা। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন আমরা দেখি, বিশ্বের সবচেয়ে বড় আমদানি পণ্য কোনটি? বিশ্বের সবচেয়ে বড় আমদানি পণ্য কোনটি? তেল, সোনা, কম্পিউটার হার্ডওয়্যার নাকি কৃষি পণ্য? আচ্ছা, এটা অর্থনীতির বেসিক থেকে আসা কোশ্চেন। তোমরা দেখবা যে কোনো বিশ্ববিদ্যালয় অর্থনীতির বেসিক থেকে একটা কোশ্চেন অবশ্যই করে, অর্থনীতির বেসিক। হ্যাঁ, এটা কোনো অবস্থাতেই বাদ দেয় না, কোনো ইউনিভার্সিটি সচরাচর বাদ দেয় না, এটা দেখা যায় যে আসেই। অপশন হচ্ছে তেল, সোনা, কম্পিউটার হার্ডওয়্যার নাকি কৃষি পণ্য। আচ্ছা, তোমরা উত্তর করছো তেল। হ্যাঁ, অপরিশোধিত তেল, অপশনটা সঠিক এক্স্যাক্টলি থাকলে এমন থাকতে পারে, অপরিশোধিত তেল, অর্থাৎ সারা বিশ্বে তেলের চাহিদা প্রচুর, মানে বিশ্বের প্রত্যেকটা দেশেই তেলের চাহিদা আছে, যেটা হচ্ছে খনিজ তেল। হ্যাঁ, এবং একটু না, অনেক বেশি খনিজ তেলের চাহিদা আছে, কিন্তু এই খনিজ তেলের যোগান পৃথিবীর কয়েকটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ। ঠিক আছে, কয়েকটা অঞ্চল, এবং অন্যান্য দেশগুলোতে সেভাবে খনিজ তেলের সম্ভার নেই, কিন্তু প্রত্যেক দেশেরই খনিজ তেলের ব্যাপক চাহিদা আছে। এই কারণেই এইটা আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি আমদানি রপ্তানি হয়। অন্যান্য পণ্যগুলো, কম্পিউটার হার্ডওয়্যার, সোনা, এইগুলোর চাহিদা কি তুলনামূলক কম, বাট খনিজ তেল না হলে পৃথিবী একদম থেমে যাবে। মানে একটা পর্যায়ে পৃথিবী প্রায় 5,000-10,000 বছর আগে যে অবস্থাতে ছিল সেই অবস্থার মতো, মানে একদম স্ট্যাটিক হয়ে যাবে। তো এই কারণে অপরিশোধিত খনিজ তেলের চাহিদা সবচেয়ে বেশি হওয়াতে সবচেয়ে বেশি পরিমাণে
আমদানি হয় সারা পৃথিবীতে খনিজ তেল, এবং রপ্তানিও হয় খনিজ তেল, মানে যেসব দেশগুলো খনিজ তেল উৎপাদন করে তারা তো রপ্তানি করে এবং বাকি দেশগুলো আমদানি করে, অর্থাৎ আমদানি রপ্তানি বাজারে সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায় খনিজ তেলকে। আচ্ছা, তোমরা মোটামুটি সবাই খনিজ তেল উত্তর করেছো, সহজে পেরে যাবে এগুলা আমার কাছে মনে হয়। এবং তোমাদেরকে বলি, যেহেতু এমসিকিউ এর সংখ্যা কম এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তো গুরুত্বপূর্ণ টপিকগুলোকেই একটু বেশি প্রায়োরিটি দাও তোমরা, কারণ গুরুত্বপূর্ণ টপিককে বাদ দিয়ে অন্য টপিকে যাবে আমার কাছে এমনটা মনে হয় না। যেহেতু এমসিকিউ কম, গুরুত্বপূর্ণ টপিক থেকে কোশ্চেন করতে করতেই মোটামুটি 8টা এমসিকিউ করা হয়ে যেতে পারে, সর্বোচ্চ 1টা বা 2টা একটু গুরুত্বপূর্ণ টপিকের বাইরে থেকে করতে পারে। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন দেখি, বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? নীল নদ, অ্যামাজন নদী, মিসিসিপি নদী নাকি গঙ্গা নদী? বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? সবচেয়ে দীর্ঘ নদী, মানে সবচেয়ে দীর্ঘতম তো বলা যায় না, আইদার দীর্ঘতম না হলে সবচেয়ে দীর্ঘ। আচ্ছা, সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? এখানে অপশন দেখো, নীল নদ, অ্যামাজন নদী, মিসিসিপি নদী নাকি গঙ্গা নদী। আচ্ছা, এখানে যে 4টা অপশন দেওয়া, এই 4টা খুবই গুরুত্বপূর্ণ নদী। দেখো যে আমাজন নদী হচ্ছে কোথায়? দক্ষিণ আমেরিকাতে, এবং আমাজন নদী হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রশস্ত নদী, এবং এর ভিতর দিয়ে সবচেয়ে বেশি জলরাশি একসাথে প্রবাহিত হয়, সবচেয়ে বেশি জলরাশি প্রবাহিত হয়। আচ্ছা, মিসিসিপি হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা খুবই গুরুত্বপূর্ণ নদী, যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত নদীর মধ্যে একটা, এবং এই মিসিসিপি নদীর নাম অনুসারেই যুক্তরাষ্ট্রের একটা রাজ্যের বা একটা স্টেটের নামকরণ করা হয়েছে, সেটা হচ্ছে মিসিসিপি। দেখবা মিসিসিপি একটা নদীরও নাম এবং একটা রাষ্ট্রেরও নাম, মানে একটা স্টেটেরও নাম। এটা খুবই গুরুত্বপূর্ণ নদী ইউএস এর। এবং গঙ্গা নদী হচ্ছে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে আলোচিত নদী, বাংলাদেশে যেটা পদ্মা নাম দিয়ে প্রবেশ করেছে এবং পরবর্তীতে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। আচ্ছা, আর নীল নদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী। নীল নদ পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী, এবং এই নীল নদের দৈর্ঘ্য হচ্ছে 6,669 কিলোমিটার। 6,669 কিলোমিটার, এবং এই নদীটা 11টা দেশের মধ্য দিয়ে প্রবেশ করে। 11টা দেশ, অর্থাৎ এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের একটা নদী, এটা খেয়াল রেখো। আফ্রিকা মহাদেশের নদী 11টা দেশ সে হচ্ছে ক্রস করে সমুদ্রে গিয়ে মিশেছে। এটা মিশেছে ভূমধ্যসাগরে, লিখে রাখো তোমরা, মিশেছে ভূমধ্যসাগরে। এবং এই নদীর উৎপত্তি হয়েছে জিম্বাবুয়েতে, ঠিক আছে? এই নদীর উৎপত্তি স্থল হচ্ছে জিম্বাবুয়েতে, এবং এটা কোনো পাহাড় থেকে উৎপত্তি লাভ করা নদী না, এটা একটা হ্রদ থেকে উৎপত্তি লাভ করা নদী, ভিক্টোরিয়া হ্রদ। এটাও লিখে রাখতে পারো, ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি লাভ করে 11টা দেশ ক্রস করে 6,669 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে এই নদীটা। এবং এই নদীর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে পৃথিবীর সব নদী পৃথিবীর মানচিত্রের উত্তর দিকে উৎপত্তি লাভ করে দক্ষিণ দিকে এসে সমুদ্রে পতিত হয়। পৃথিবীর সব নদী এমন, এটাই পৃথিবীর একমাত্র এক্সেপশনাল নদী যেটা কিনা পৃথিবীর দক্ষিণ দিকে উৎপত্তি লাভ করে উত্তরে গিয়ে কোনো সাগরে মিশেছে। এটাই পৃথিবীর একমাত্র নদী, অন্য কোনো নদীর এমন বৈশিষ্ট্য নেই। আচ্ছা, এটা দেখো যে জিম্বাবুয়ের অবস্থান কোথায়? আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে, মানে আমরা সাউথ আফ্রিকা নামে বা দক্ষিণ আফ্রিকা নামে যে দেশটাকে চিনি, এই দেশটার পাশের দেশই হচ্ছে জিম্বাবুয়ে, অর্থাৎ অনেকটাই দক্ষিণ দিকে, একদমই প্রায় দক্ষিণ দিকে আফ্রিকা মহাদেশের। সেখানকার ভিক্টোরিয়া হ্রদে উৎপত্তি লাভ করলো, তারপর ভূমধ্যসাগরে গিয়ে মিশলো। ভূমধ্যসাগর কোথায়? আফ্রিকা মহাদেশের উত্তর দিকে, তাই না? তাহলে দক্ষিণ থেকে উত্তর দিকে গমন করেছে এই নদী, যেটা একদমই এক্সেপশনাল। আচ্ছা, তো তোমরা মোটামুটি অনেকে এটা উত্তর করেছো। হ্যাঁ, অনন্ত কর্মকার বলেছে প্রশস্ত হলে আমাজন। হ্যাঁ, যদি কোশ্চেন করে যে বিশ্বের সবচেয়ে প্রশস্ত নদী কোনটি, তাহলে তোমরা এটা উত্তর করবা, এটা হচ্ছে সবচেয়ে প্রশস্ত নদী, আর এটা হচ্ছে দীর্ঘতম নদী। আচ্ছা, আর ভারত উপমহাদেশের নদী হচ্ছে গঙ্গা নদী, এটা তোমরা জানো। এবং বাংলাদেশের যে মেঘনা নদী, এই মেঘনা নদীও কিন্তু বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নদী এই প্রশস্ততার দিক থেকে বা সবচেয়ে বেশি পানি প্রবাহের দিক থেকে। এটা টপ 10-এর মধ্যে থাকে একটা নদী। সবচেয়ে বেশি পানি প্রবাহ করে আমাজন, যেহেতু এটা সবচেয়ে বেশি প্রশস্ত, এবং আমাদের যে মেঘনা নদী সেটাও একদমই প্রথম সারির কয়েকটা নদীর মধ্যেই, 5টা-10টা নদীর মধ্যেই। এবং বাংলাদেশে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয় মেঘনা নদীর মধ্য দিয়ে। আচ্ছা, তোমরা মোটামুটি সঠিক উত্তর করতে পারছো, এটা বেশ ভালো যে এতদিন লেখাপড়া করেছো, বেশ কয়েক মাস লেখাপড়া করে ফেলেছো, তো তার একটা আউটকাম এখন তোমরা দেখতে পাচ্ছ যে মোটামুটি যেমন কোশ্চেনই হোক তোমরা উত্তর করতে পারছো, বুঝতে পারছো, এবং শুধুমাত্র সেটার উত্তর না, তার আশেপাশের যে অপশনগুলো সেগুলো কেন উত্তর হচ্ছে না সেগুলো তোমরা বুঝতে পারছো। আচ্ছা,
5 নম্বর দেখি, বাংলাদেশের প্রথম মহিলা উপন্যাসিক কে ছিলেন? বাংলাদেশের প্রথম মহিলা উপন্যাসিক কে ছিলেন? আচ্ছা দেখো, এটা বাংলাদেশ রিলেটেড, হ্যাঁ বাংলাদেশ রিলেটেড, বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিত্ব, বাংলাদেশের বিখ্যাত স্থান, এগুলো থেকে তো অবশ্যই একটা কোশ্চেন থাকবে, এটা ধরে নেওয়া যায়। তো তোমরা বাংলাদেশের এই পার্টটা অবশ্যই দেখবে, কারণ দেখো যে 8টা যেহেতু কোশ্চেন, বাংলাদেশ পার্ট, আন্তর্জাতিক পার্ট, মানচিত্র পার্ট, বেসিক অর্থনীতি, এগুলো আসবে ধরে নেওয়া যায়। এবং যদিও কোনো কারণে বাদ যায় এগুলো থেকে, দেখবা যে গুরুত্বপূর্ণ টপিকের ভিতর থেকে 5টা 6টা কোশ্চেন হবে, 1টা 2টা কোশ্চেন হতে পারে যে এগুলো একটু অন্যরকম, যে সচরাচর আসে না, এমন কোশ্চেন 1টা 2টা হতে পারে, বাকিগুলো পরিচিত টপিক থেকে হবে ইনশাল্লাহ। আচ্ছা, সেলিনা হোসেন, রাহেলা কাদের, সাইমা ওয়াজেদ, শাহিন আক্তার, বাংলাদেশের প্রথম মহিলা উপন্যাসিক কে? দেখো খুব সুন্দর করে খেয়াল করো, এখানে বলেনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক কে ছিলেন। কোশ্চেন কিন্তু এটা না, কোশ্চেন তোমাদেরকে একটু ঠান্ডা মাথায় পড়তে হবে। ভর্তি পরীক্ষার সময় দেখা যায় যে অনেকেই এই কাজটা করে, যে কোশ্চেনটা সাবকনশিয়াস মাইন্ডে পড়ে উত্তর করে ফেলে, ঠিক আছে? তো এখানে তোমাদেরকে একটু ঠান্ডা মাথায় উত্তর করতে হবে। বলছে বাংলাদেশের প্রথম মহিলা উপন্যাসিক কে, মানে বাংলাদেশ কনসেপ্ট এসেছে কত সাল থেকে? 1971 সাল থেকে না? তো 1971 সাল বা তার পরবর্তী সময় থেকে যারা বাংলা সাহিত্যে উপন্যাস রচনা করেছেন, তাদের মধ্যে প্রথম মহিলা উপন্যাসিক কে, এটা তোমাদেরকে এখন উত্তর করতে হবে। সেলিনা হোসেন, রাহেলা কাদের, সাইমা ওয়াজেদ, শাহিন আক্তার। আচ্ছা ভাইয়া সাম্প্রতিক থেকে আসতে পারে? অবশ্যই সাম্প্রতিক থেকে আসতে পারে, এটা অসম্ভব কিছু না, অবশ্যই আসতে পারে। তবে যেহেতু মাত্র 8টা করে এমসিকিউ, সাম্প্রতিক থেকে সর্বোচ্চ 1টা 2টা, এর বেশি তো আসার সুযোগ নাই। ঢাকা ইউনিভার্সিটির জন্য যারা লেখাপড়া করেছো তারা তো অবশ্যই পেরে যাবে, এবং যারা সেকেন্ড টাইমার ছিলে তারা সাম্প্রতিক মোটামুটি কিছু দেখে রেখেছোই, কারণ রাজশাহীতে সাম্প্রতিক আসে, জাহাঙ্গীরনগর একটু আসে, তোমরা মোটামুটি সাম্প্রতিক পড়েছোই আশা করি। আচ্ছা, তো সঠিক উত্তর সেলিনা হোসেন, তোমরা মোটামুটি সবাই সঠিক উত্তর দিয়েছ। উত্তর সারথী নামের যে তার উপন্যাস, এটা তিনি 1971 সালে রচনা করেন, এবং বাংলাদেশের স্বাধীনতা বা স্বাধীনতা পরবর্তী সময়ে এটাই প্রথম কোনো উপন্যাস যেটা কোনো নারী দ্বারা রচিত। তো সঠিক উত্তর হচ্ছে সেলিনা হোসেন। সেলিনা হোসেন ছিলেন হচ্ছে আমাদের বাংলা একাডেমির চেয়ারম্যান। জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের পরে তিনি চেয়ারম্যান পদ থেকে সরে যান আর কি। আচ্ছা, বর্তমানে তিনি আর সভাপতি নেই। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন, বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? 2 3 4 5। আচ্ছা, একটু উত্তর করার চেষ্টা করো এখানে, যে বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? সংবিধান পাঠ সবসময় গুরুত্বপূর্ণ যে কোনো অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য, সংবিধান পাঠটা একটু দেখে যেতে হয়। তোমরা একটু উত্তর করার চেষ্টা করো, বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? 2 3 4 5। অপশনগুলো খুবই ছোট ছোট, বেশি কিছু লেখা নাই এখানে, যেহেতু ক খ বা ABCD দেওয়া নাই, যে কারণে আরো ছোট দেখা যাচ্ছে। আচ্ছা, মোটামুটি সবাই তো 4টি বলছো, এটা সহজ কোশ্চেনই ছিল তাহলে মনে হয়। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, এই 4টা হচ্ছে বাংলাদেশের সংবিধানের মূলনীতি। আচ্ছা, তো যারা আমাদের নিয়মিত শিক্ষার্থী টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছো, তোমাদেরকে আমি টেলিগ্রামে এই মেসেজটা দিয়েছিলাম, মনে হয় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের আগে, যে বাংলাদেশ সংবিধানের যে সংস্কার কমিশন তারা কিন্তু এই মূলনীতি চেঞ্জ করার জন্য প্রস্তাবনা এনেছে, এবং সেই অনুযায়ী তারা হচ্ছে মূলনীতি রেখেছে হচ্ছে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, আরেকটা হচ্ছে বহুত্ববাদ। ঠিক আছে, আমি এখানে নম্বরিং করে লিখিনি, একটু জাস্ট কষ্ট করে দেখে নিও। এটা এখানে 5টা, ঠিক আছে। 1 নম্বর গণতন্ত্র, 2 নম্বর সাম্য, 3 নম্বর হচ্ছে মানবিক মর্যাদা, 4 নম্বর সামাজিক সুবিচার, এবং 5 নম্বর হচ্ছে বহুত্ববাদ। এটা আমাদের যে সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদন অনুযায়ী, যে আগের যে 4টা ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই 4টাকে বাদ দিয়ে এই 5টাকে আনা, সেখানে গণতন্ত্রের মিলটা আছে, আর বাকি যে 4টা, বাকি 4টার মিল নাই, বাকি 4টা নতুন। আচ্ছা, তাহলে এটা একটু খেয়াল রেখো, সাম্প্রতিক থেকে কোশ্চেন আসলে কিন্তু এটা আসতে পারে যে বর্তমানে যে প্রস্তাবিত সংবিধান সেইখানে কোনগুলো করা হয়েছে, এগুলো সুপারিশ করা হয়েছে, এখনো পাস তো হয়নি। হ্যাঁ ঠিক আছে, তোমরা নিজেরাই সলভ করে ফেলছো কমেন্ট, এটা বেশ ভালো। আচ্ছা, তো এই 5টা সুপারিশ, ঠিক আছে, মানে আমাদের সংবিধান সংস্কার কমিশন
সুপারিশ করেছে। এবং সাম্প্রতিক তোমরা খেয়াল করে দেখো, বুঝছো, যেমন তোমাকে তো এখানে সংবিধান থেকে কোশ্চেন করতে পারে যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে ছিলেন, অধ্যাপক আলী রিয়াজ, হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ, অধ্যাপক আলী রিয়াজ। আচ্ছা, তো এভাবে বিভিন্ন সংস্কার কমিশন থেকে আসতে পারে, জুলাই বিপ্লব থেকে আসতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের উপদেষ্টা, সাম্প্রতিক সময়ে যে বিভিন্ন দেশে যে যুদ্ধ হচ্ছে, শান্তি চুক্তি হচ্ছে, প্যালেস্টাইন ইসরায়েল ইস্যু, এগুলা থেকে বিভিন্ন জায়গা থেকে সাম্প্রতিকের কোশ্চেন একটা দুইটা অবশ্যই আসতে পারে, এগুলো একটু অবশ্যই খেয়াল করে দেখো। 7 নম্বর কোশ্চেন দেখি, বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি? 21শে পদক, বীর শ্রেষ্ঠ, রাষ্ট্রপতি স্বর্ণ পদক, স্বাধীনতা পদক। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি? এটা তোমরা একটু উত্তর করার চেষ্টা করো। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি? 21শে পদক, বীর শ্রেষ্ঠ, রাষ্ট্রপতি স্বর্ণ পদক নাকি স্বাধীনতা পদক? আচ্ছা, এটা বেশ গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই ধরনের কোশ্চেন সাধারণত হচ্ছে এর আগেও ইউনিভার্সিটিগুলোতে এসেছে, মানে এমন টাইপের কোশ্চেন। তো সেই ক্ষেত্রে এই কোশ্চেনটা রেখেছি, আশা করি এমন কোশ্চেন আসতে পারে এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, উত্তর করছো মৌসি, স্বাধীনতা পদক। অন্যরা এখন উত্তর করনি, অনেকে কনফিউশনে থাকতে পারো। মুশফিক বিন জয়নাল উত্তর করছো, সিনথিয়া টুকটুকি, মাহফুজুর রহমান, জিসান, সবাই এবার ডি ডি ডি, বুশরা জারিফা, সবাই ডি। অর্থাৎ দুই একজন যদি হচ্ছে উত্তর করে ফেলে, তারপর মোটামুটি দেখা যায় যে সবাই উত্তর করে ফেলে। আচ্ছা, তো দেখো যে স্বাধীনতা পদক হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক এবং এটা হচ্ছে বেসামরিক পদক। হ্যাঁ, এটা মনে রাখবা, বেসামরিক পদক। এবং এই পদকটা দেওয়া হয় সর্বপ্রথম 1977 সাল থেকে। 1977 সাল থেকে স্বাধীনতা পদক দেওয়া হয় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে যে সকল শহীদ আত্মহুতি দিয়েছেন তাদের স্মরণেই 1977 সাল থেকে স্বাধীনতা পদক পুরস্কার দেওয়া হয় এবং এটাই এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক। এবং স্বাধীনতা পদক চালু করেন হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি 1977 সালে স্বাধীনতা পদক এই পুরস্কারটা চালু করেন। বেশ গুরুত্বপূর্ণ, যেহেতু জিয়াউর রহমানের সময়, এর জন্য তোমাদেরকে একটু এক্সট্রা গুরুত্ব অবশ্যই দেখতে হবে। আচ্ছা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আচ্ছা, 7টা কোশ্চেন শেষ হয়েছে। পরের কোশ্চেন দেখি আমরা, 8 নম্বর কোশ্চেন, ডক্টর ইউনুসের 3-0 থিওরি কিসের উপর ভিত্তি করে? দেখো, এটা সাম্প্রতিক থেকে, সম্ভবত দুর্নীতি দমন কমিশনের উনি। আচ্ছা, বদিউল আলম মজুমদার সংবিধান সংস্কার কমিশনে না, সংবিধান সংস্কার কমিশনে ডক্টর আলী রিয়াজ। আচ্ছা, ডক্টর ইউনুসের 3-0 থিওরি কিসের উপর ভিত্তি করে? এটা সাম্প্রতিক থেকে করা কোশ্চেন। দেখো, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য পরিবেশগত সংকট, শূন্য দুর্নীতি, শূন্য সহিংসতা, শূন্য অপকর্ম। 3 নম্বর অপশনে আছে শূন্য মুদ্রাস্ফীতি, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব। 4 নম্বর অপশনে শূন্য দারিদ্র্য, শূন্য অস্বাস্থ্য, শূন্য অশিক্ষা। আচ্ছা, এবার তোমরা একটু কোশ্চেন উত্তর করার চেষ্টা করো। ভাইয়া, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কি আলাদা আলাদা পাস? হ্যাঁ, অবশ্যই আলাদা পাস তো হবেই। তো একটু তোমরা হচ্ছে মান বন্টনগুলো, সার্কুলারগুলো একটু পড়ে পড়ে, মানে যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে প্রিপারেশন সেভাবে নিবে, ঠিক আছে? যে এখানে পাসের ক্রাইটেরিয়া কি, কোশ্চেন প্যাটার্ন কেমন, এগুলো দেখবা সার্কুলারে খুব সুন্দরভাবে বলা থাকে। এগুলো অবশ্যই একটু সবসময় খেয়াল করবা। আচ্ছা, তো এখানে ডক্টর ইউনুসের 3-0 থিওরি কিসের উপর ভিত্তি করে? এটা সবাই ঠিক উত্তর দিয়েছো, সবাই যারা উত্তর করেছো সবাই অপশন ক পিক করেছো। শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য পরিবেশগত সংকট। আচ্ছা, এখানে এই যে শূন্য পরিবেশগত সংকট, এখানে দেখবা যে অনেক জায়গাতে এই কথাটাকে লেখা হয়েছে কিভাবে, শূন্য নিট কার্বন নিঃসরণ, এভাবে লেখা হয়েছে। তো শূন্য নিট কার্বন নিঃসরণ মূলত পরিবেশগত সংকটেরই একটা টার্মিনোলজি। তো এই দুইটা কাছাকাছি বিষয়, দেখো বাকিগুলোর সাথে কোনো অবস্থাতেই কোনো মিল নাই। এখানে শূন্য দুর্নীতি প্রথমে, তাহলে বাদ দিয়ে দাও। শূন্য মুদ্রাস্ফীতি, এটাও নাই, তাহলে বাদ। এটা প্রথমটা মিলতেছে কিন্তু এইটার মিলতেছে না, তাহলে এটাও বাদ হয়ে যাচ্ছে। এইটা 3টাই মিল আছে এবং এটা একটু অল্টারনেট করে লেখা হয়েছে, মানে নেট কার্বন নিঃসরণ বা নিট কার্বন নিঃসরণ, সেটাকে একটু মডিফাই করে শূন্য পরিবেশগত সংকট লেখা হয়েছে। তোমাদের ভর্তি পরীক্ষায় এভাবে সামান্য একটু অপশন এলোমেলো করে দেওয়া থাকতে পারে, এগুলো নিয়ে একটু সিরিয়াস হতে হবে। আচ্ছা,
অপারেশন ডেভিল হান্ট কবে শুরু হয়? 8 ফেব্রুয়ারি। আচ্ছা, অপারেশন ডেভিল হান্ট থেকে কোশ্চেন হতে পারে, নাও পারে। না হওয়ার সম্ভাবনা আমার কাছে বেশি মনে হয়। এগুলো তেমন মেজর কিছু না, এগুলা যে সবসময় এই রাষ্ট্রে চলে, এগুলা মেজর কিছু না, এগুলা দরকারও নাই। যা এতদিন ধরে পড়া হচ্ছে এগুলাই পড়তে থাকো। আর এটা দেখো যে ভর্তি পরীক্ষার জাস্ট কয়েকদিন আগের, এটা তো আসার সম্ভাবনাই নেই, কোশ্চেন তার আগে রেডি হয়ে যায়। আচ্ছা, তো এই 8টা এমসিকিউ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একই সাথে রিটেন আছে। আমাদের যারা পেইড ব্যাচের শিক্ষার্থী, তোমরা যারা পরীক্ষা দিয়েছো, সেখানে দেখেছো 4টা কোশ্চেন ছিল রিটেনের। আমরা এখানে রিটেন সলভ করবো না, 4টা কোশ্চেনে দেখো প্যাটার্নটা কেমন ছিল। 4টা কোশ্চেনের এক একটা কোশ্চেন থেকে 4 মার্ক, 4টা থেকে 16 মার্ক। এবং এই কোশ্চেনের মধ্যে ডি ইউনিটে একটা ম্যাথ ছিল, বাংলাদেশ পার্ট একটা ছিল, ইন্টারন্যাশনাল পার্ট একটা ছিল, এবং আরেকটা ছিল হচ্ছে মানে ডেভেলপমেন্ট রিলেটেড, মানে সেটা অর্থনীতির হতে পারে, কৃষি হতে পারে, মানে ডেভেলপমেন্ট সেক্টর যেগুলো, ধরো অর্থনীতি ডেভেলপমেন্ট সেক্টর, কৃষি ডেভেলপমেন্ট সেক্টর, মানে যেগুলো ইকোনমির সাথে সামহাও রিলেটেড, এমন কোশ্চেন দেখবা সচরাচর রিটেনে দেখা যায়। আচ্ছা, তো এই সব বিষয়গুলো একটু খেয়াল রাখবা যে কোন কোন টপিক থেকে আমরা পরীক্ষা নিচ্ছি। এই টপিকগুলো থেকেই তোমরা প্রিপারেশন বেশি বেশি নিবে। বাকিগুলো গুরুত্বপূর্ণ না তা না, এগুলো বেশি গুরুত্বপূর্ণ, বাট এইগুলো পড়ে বাকিগুলো লেখাপড়া করবা। যে এটা পড়বো রেখে দিবা না, আগে এগুলা তারপর অন্যগুলা। আচ্ছা, তাহলে আমরা ডি ইউনিটের কোশ্চেনগুলো আশা করি সবগুলো সমাধান করে ফেলেছি। আচ্ছা, হ্যাঁ, রক্তের সম্পর্ক থেকেও একটা কোশ্চেন দেওয়া ছিল ডি ইউনিটে, এমন রিটেন আসবে, বুঝছো? রক্তের সম্পর্ক থেকে একটা দেওয়া ছিল, গণিত থেকে একটা দেওয়া ছিল। তো ভাইয়া ক্লাস কি জুমে নেই আজকে? না, আমাদের তো এগুলা সবই ফ্রি লাইভ ক্লাস, এগুলা জুমে হয় না, এগুলা সরাসরি তোমরা ফেসবুক লাইভে পাবে। আচ্ছা, তাহলে তোমরা ডি ইউনিটের জন্য যেটা করবা, রিটেনে ম্যাথ আসবে, রক্তের সম্পর্ক, এগুলো থেকে কোশ্চেন হবে, মানসিক দক্ষতা থেকে কোশ্চেন হতে পারে, এগুলো নিয়ে একটু রেডি থেকো। মানে এমন কোশ্চেন ডি ইউনিটে আসতে পারে, বাট বিতে সম্ভাবনা কম। বাট তুমি যদি প্রিপারেশন নাও, তাহলে তো ধরো যে বিতে আসুক ডিতে আসুক, তুমি তো আনসার করতেই পারবা। আলটিমেট তোমার কাজ হচ্ছে প্রিপারেশনটা নেওয়া ঠিকঠাক, কোশ্চেন যেমনই হোক। আচ্ছা, বি ইউনিটে কি আইকিউ আছে? আচ্ছা, স্পেসিফিকভাবে আইকিউ নিয়ে বলা নাই, বুঝছো? গণিত বা আইকিউ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিছুই বলা নাই, কিন্তু 2019-এ যখন তারা পরীক্ষা নিয়েছিল তখন তারা না বলেই দিয়েছিল। তো যেই কারণে আমরা সাবধানতা বশত তোমাদের কোশ্চেনে আইকিউ এবং গণিত রেখেছি রিটেন কোশ্চেনে। তো তোমরা প্রিপারেশন নাও, পরীক্ষাতে আসলে তো উত্তর করতে পারলা, না আসলে তো কোনো ক্ষতি নাই। আচ্ছা, তো এখন আমরা দেখবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটের অর্থাৎ কলা অনুষদের সাধারণ জ্ঞান কোশ্চেন, এবং এখানে মোটামুটি খুবই কম কোশ্চেন, জাস্ট হচ্ছে 8টা এমসিকিউ। দেখো, ইউরোপিয়ান ইউনিয়ন কতটি দেশের সমন্বয়ে গঠিত? আচ্ছা, আন্তর্জাতিক পাঠ থেকে প্রথম কোশ্চেন, ইউরোপিয়ান ইউনিয়ন কতটি দেশের সমন্বয়ে গঠিত? আচ্ছা, একটা বিষয় খেয়াল করো যে ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপিয়ান ইউনিয়ন, এটার দেশ সংখ্যা গত 10 বছর আগে যা ছিল বর্তমানে তা না, মানে এটা সবসময় চেঞ্জ হয়। তো তোমাদেরকে একটু সবসময় আপডেটেড থাকতে হয়, তাই না? তো উত্তর তোমরা হচ্ছে করেছো, মোহাম্মদ জিসান বলছো 27, অপশনে ছিল 27, 25, 30 নাকি 32। আচ্ছা, 25 বলছো কেউ, 27 বলছো বেশিরভাগ স্টুডেন্ট। আচ্ছা, দেখো, সর্বশেষ ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে ক্রোয়েশিয়া, তাই না? তো ক্রোয়েশিয়া যোগদান করার পরে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা হয়ে যায় 28, এবং তোমরা জানো ব্রেক্সিটের মাধ্যমে সর্বশেষ যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যায়। তাহলে 28 থেকে আরও একটা রাষ্ট্র কমে যায়। তো যখন একটা কমে যায় 28 থেকে, তখন রাষ্ট্র সংখ্যা হয়ে যায় কত? 27। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যে বর্তমান দেশ সংখ্যা সেটা হচ্ছে 27টি। এবং এই যে 27টা দেশ, 27টা দেশের মধ্যে 24টা ভাষা প্রচলিত, এবং এই 24টা ভাষাই হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মানে প্রাতিষ্ঠানিক ভাষা, 24টা ভাষাই। এবং তার মধ্যে 3টা হচ্ছে মেজর এবং বাকি 21টা হচ্ছে নন মেজর, বাট 24টা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তোমরা দেখেছো যে এর আগে অন্যান্য ইউনিভার্সিটি থেকেও যখন আমরা মডেল কোশ্চেন করেছি, ইউরোপিয়ান ইউনিয়ন বা হচ্ছে জাতিসংঘের বিভিন্ন সংগঠন, আন্তর্জাতিক অন্যান্য সংগঠন, বিভিন্ন সংগঠন থেকে কোশ্চেন থাকে। অর্থাৎ জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন থেকে দেখবা যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কোশ্চেন থাকবে, এগুলো একটু গুরুত্ব দিয়ে সবসময় পড়বে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন, নিউক্লিয়ার শক্তির প্রথম আবিষ্কারক কে? আইনস্টাইন, ম্যারি কুরি, এনরিকো ফের্মি, রবার্ট ওপেনহাইমার। সঠিক উত্তর কোনটা?
নিউক্লিয়ার শক্তির প্রথম আবিষ্কারক কে? আইনস্টাইন, মেরি কুরি, এনরিকো ফের্মি অর রবার্ট ওপেনহাইমার? কোনটা সঠিক উত্তর? আচ্ছা, উত্তর বলছো মেরি কুরি। মেরি কুরি, আচ্ছা, এটাও কনফিউজিং, বুঝছো? এই ধরনের কোশ্চেনও খুবই কনফিউজিং, কারণ দেখো নিউক্লিয়ার শক্তি হঠাৎ করে একদিনে আবিষ্কার হয়নি, এটা একটা ডেভেলপমেন্ট প্রসেস, ধীরে 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 একটা স্টেজে গেছে। আইনস্টাইন, মেরি কুরি, এনরিকো ফের্মি, রবার্ট ওপেনহাইমার সবাই নিউক্লিয়ার শক্তির আবিষ্কারের সাথে জড়িত, সবাই জড়িত। হ্যাঁ, প্রথম এটা মেরি কুরি এবং এনরিকো ফের্মি, তারা এটা নিয়ে গবেষণা শুরু করে। পরবর্তীতে আইনস্টাইনকে চিঠি দিয়ে এই বিষয়ে অবগত করা হয় এবং তারা একটা বোর্ড গঠন করে পারমাণবিক বোমা তৈরি করার জন্য, ঠিক আছে, নিউক্লিয়ার শক্তির মানে এটা নিয়ে গবেষণা করার জন্য। এবং সেটাতে কি হয়, সেইটাতে রবার্ট ওপেনহেইমারকে চেয়ারম্যান করা হয়, মানে প্রধান করা হয়। এবং তারপর থেকে রবার্ট ওপেনহেইমারকে পারমাণবিক বোমার জনক বলা হয়, পারমাণবিক বোমার জনক। কিন্তু পারমাণবিক শক্তির জনক মেরি কুরি। তাহলে কি বিষয়টা একটু কনফিউজিং না? বেশ কনফিউজিং, তাই না? তোমাকে যদি বলে যে পারমাণবিক বোমার জনক কে, তুমি আনসার করবা কি? রবার্ট ওপেনহাইমার, পারমাণবিক বোমার জনক। আর নিউক্লিয়ার শক্তি বা পারমাণবিক শক্তির প্রথম আবিষ্কারক হচ্ছেন মেরি কুরি। তাহলে বিষয়টা একটু তোমাকে খেয়াল রাখতে হবে। এবং এই মেরি কুরি একমাত্র ব্যক্তি যিনি হচ্ছেন পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান দুইটাতেই নোবেল পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, অর্থাৎ তার ট্যালেন্ট দুইটা ক্ষেত্রেই, রসায়ন বিজ্ঞান, পদার্থবিজ্ঞান দুইটাতেই তিনি ডবল নোবেল অ্যাওয়ার্ড পেয়েছেন আর কি। আচ্ছা, তো এইগুলা কিন্তু বেশ কনফিউজিং কোশ্চেন, ঠিক আছে? তো তোমরা হচ্ছে এই যে নিউক্লিয়ার বোমার আবিষ্কারক হচ্ছে রবার্ট ওপেনহেইমার, এটা দেখেই যেই প্রথমে দেখলা নিউক্লিয়ার শক্তি, তোমরা ডি আনসার করে ফেললা, উত্তর কিন্তু ভুল হয়ে যাবে। তো এমন কোশ্চেন এবার ইউনিভার্সিটি করে, একটু চিন্তা ভাবনা করে উত্তর করতে হয়। 3 নম্বর কোশ্চেন দেখি, বিশ্ব ব্যাংকের সদর দফতর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লন্ডন, বেইজিং? সঠিক উত্তর কোনটা? ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংকের সদর দফতর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লন্ডন, বেইজিং? আচ্ছা, এটা তোমরা উত্তর করছো না কেন বা উত্তর করতে পারছো না কেন, এটাই জিজ্ঞাসা। এখনো কেউ উত্তর দিতে পারোনি সঠিক উত্তর। এই ধরনের কোশ্চেন তোমরা উত্তর করতে পারবে না, এটা একদমই অপ্রত্যাশিত। হ্যাঁ, উত্তর করেছো। নাসিমা বেগম বলছো ওয়াশিংটন ডিসি, নাজমুল বলছো ওয়াশিংটন ডিসি। হ্যাঁ, এবার মোটামুটি তোমাদের উত্তর ঠিক আছে। দেখো, আন্তর্জাতিক যেসব অর্থনৈতিক সংগঠন আছে, যেগুলা জাতিসংঘের অঙ্গ সংগঠন বা জাতিসংঘ না হলেও সারা বিশ্বের অধিকাংশ দেশগুলোর সদস্য, এই ধরনের অর্থনৈতিক সংগঠনগুলোর প্রায় প্রত্যেকটার সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। তাহলে বিষয়টা খেয়াল রাখো, জাতিসংঘের যত অর্থ বিষয়ক অঙ্গ সংস্থা আছে প্লাস অন্যান্য যেসব আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা আছে যেগুলো সারা বিশ্ব নিয়ে কাজ করে, তার অধিকাংশর অ্যারাউন্ড 95%-এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। তো এটা একটু খেয়াল রেখো। যেমন তোমরা হচ্ছে দেখবা যে বিশ্বে যত সম্মেলন হচ্ছে জেনেভাতে হচ্ছে, অধিকাংশ সম্মেলন সুইজারল্যান্ডে জেনেভাতে হচ্ছে। তো এই এমন কিছু শহর থাকে যেখানে কিনা একটা নির্দিষ্ট বিষয় সবচেয়ে বেশি বার হয়। যেমন দেখো, লন্ডন শহর, সবচেয়ে বেশি অলিম্পিক হয়েছে লন্ডনে। মানে অলিম্পিক একটা সময় ছিল যে অলিম্পিক মানে লন্ডনে হবে। হ্যাঁ, তো হচ্ছে সম্মেলন মানে জেনেভাতে। অর্থনৈতিক বিষয়ক আন্তর্জাতিক বড় বড় সংস্থার সদর দপ্তর মানে ওয়াশিংটন ডিসিতে। এমন কয়েকটা মানে গুরুত্বপূর্ণ শহর আছে যারা একটা বিশেষ কাজের জন্য স্পেশালাইজড। তো এই ওয়াশিংটন ডিসি হচ্ছে অর্থনৈতিক বিষয়গুলোর জন্য খুবই মানে প্রমিনেন্ট জায়গা সারা বিশ্বের। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর, আরও অনেকগুলো অর্থনৈতিক প্রতিষ্ঠানের সদর দপ্তর এইখানে। আচ্ছা, বি ইউনিটে নেগেটিভ মার্ক আছে? কেন থাকবে না নেগেটিভ মার্ক, কেন থাকবে না? আচ্ছা, 4 নম্বর কোশ্চেন দেখি, ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বৃহৎ সংগ্রাম কোন বছর হয়েছিল? আচ্ছা দেখো, তাহলে এটা ইতিহাস পার্ট থেকে করা কোশ্চেন। হ্যাঁ, এটা হচ্ছে ইতিহাস, এটা ইতিহাস পার্ট থেকে করা কোশ্চেন, যেহেতু বি ইউনিট কলা অনুষদ, এখানে ইতিহাস পার্ট থেকে অবশ্যই কোশ্চেন হবে। আচ্ছা, এখানে অপশন দেওয়া আছে 1857, 1905, 1919, 1947। সঠিক উত্তর কোনটা? ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বৃহৎ সংগ্রাম, খেয়াল করো, বৃহৎ সংগ্রাম, সংগ্রাম অনেক হয়েছে বাট বৃহৎ সংগ্রাম প্রথম কত সালে হয়েছে?
আচ্ছা 1857 বলছো, 1857, হ্যাঁ প্রথম বৃহৎ সংগ্রাম কোনটা? সিপাহী বিদ্রোহ, তাই না? তো সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। আচ্ছা কেন সিপাহী বিদ্রোহ হয়? সিপাহীরা কেন বিদ্রোহ করলো? সিপাহী মানে কি? যারা হচ্ছে সেনাবাহিনীতে এই যে সাধারণ সৈনিক পদে চাকরি করেন তাদেরকে বলা হয় সিপাহী। 1857 সালের দিকে ভারতের আর্মিতে, মানে ওই সময় তো ব্রিটিশ আর্মি, ব্রিটিশরা নিয়ন্ত্রণ করে, একটা অস্ত্র আনা হয় যেটার নাম হচ্ছে এনফিল্ড। তো ওই সময় একটা গুজব ছড়িয়ে যায়, এনফিল্ড যে অস্ত্রটা, এটা হচ্ছে যে ইয়াটা মানে কি বলে এটাকে, ম্যাগাজিনটা খুলতে হয় তোমার হচ্ছে দাঁত দিয়ে কামড়ে, মানে এটা বেশ শক্ত থাকতো, দাঁত দিয়ে কামড়ে ওটা খুলতে হতো। এবং একটা গুজব ছড়ানো হয় আর্মির মধ্যে যে এই ম্যাগাজিনের যে ইয়াটা, কার্তুজটা, সেটা হচ্ছে গরুর চর্বি এবং শূকরের চর্বি মিশ্রিত করে তৈরি করা হয়েছে। একটা গুজব ছড়ানো হয়, ঠিক আছে? দেখো না যে এই অঞ্চলে মানুষজন কত গুজব বিশ্বাস করে। হ্যাঁ, তো ওই সময় আর্মিতে কারা ছিল? হয় মুসলিম না হয় হিন্দু। তো দেখো বলছে গরুর চর্বি এবং শূকরের চর্বি মিশ্রিত করে তৈরি করা হয়েছে এবং সেটা দাঁত দিয়েই খুলতে হবে, না তো খোলা যায় না ওটা। তার মানে কি, মুসলিম সিপাহীরা ওইটা তো খুলবে না, তার কারণ এটা শূকরের চর্বি আছে। আবার হিন্দু সিপাহীরা খুলবে না, কারণ এটা গরুর চর্বি আছে। এইভাবে সিপাহীদের মধ্যে একটা কোন্দল তৈরি হয়ে যায় ব্রিটিশ আর্মির বিরুদ্ধে, এবং তারা একটা পর্যায়ে গিয়ে মানে বিদ্রোহে সেটা হচ্ছে একটা রূপ নেয়। এবং তখন তো আর এই যে স্মার্টফোন ছিল না, গুগল ছিল না যে গুগল করে দেখবে বা ইউটিউবে দেখবে যে হচ্ছে এনফিল্ড অস্ত্র কীভাবে তৈরি করা হয়, এসব তো কিছুই ছিল না। আচ্ছা, তো সঠিক উত্তর হচ্ছে সিপাহী বিদ্রোহ, এটাই সবচেয়ে বড় বিদ্রোহ। এবং যদি কোশ্চেন এমন করে যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম কোন বিদ্রোহ সংগঠিত হয়, সেটা হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ফকির সন্ন্যাসী বিদ্রোহ, ঠিক আছে, এটা এরও আগে হয়েছিল। আচ্ছা, ফকির সন্ন্যাসী বিদ্রোহটা কি? দেখো, সন্ন্যাসী হচ্ছে যেটা হিন্দু সম্প্রদায়ের যারা হচ্ছে সংশোধর্ম ত্যাগ করে সাধনা করেন তারা, আর ফকির হচ্ছে তার অপোজিট মুসলিম ধর্মের যারা, তারা। আচ্ছা, তো ওই সময় তো ব্রিটিশরা ট্যাক্স নিত, তাই না? এবং ওই সময় সারা ইন্ডিয়াতে তোমার এই ফকির সন্ন্যাসীদের যে আশ্রমগুলো, ঠিক আছে, এইগুলাতে প্রচুর প্রভাবিত ছিল এরা। যেমন এখনো কিন্তু বাংলাদেশে যে বিভিন্ন এই যে খাজা বাবার দরবার, এটা ওটা ওইটা, এরা কিন্তু প্রচুর টাকা পয়সা মানে উপার্জন করে, মানুষজন প্রচুর টাকা পয়সা দেয় এখানে, এদের অনেক আর্নিংস হয় এগুলা থেকে। তো ওই সময় আরও বেশি হতো, কারণ মানুষজন আরও বেশি এইগুলাতে ইয়া করতো, বিশ্বাস করতো। তো এইখানে ব্রিটিশ সরকার যখন ট্যাক্স আদায় করতে চায়, কোনো ফকির বা সন্ন্যাসী কেউ এটা দিতে রাজি হয় না। এইসব মঠ থেকে, আশ্রম থেকে কেউ টাকা পয়সা ট্যাক্স দিবে না। এই ট্যাক্স দিবে না বলে তারা বিদ্রোহ ঘোষণা করে, এবং এটাই হচ্ছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম কোনো বিদ্রোহ। সেটা খুব বেশি বড় না, সেটা দমন করা হয়েছিল। পরে হচ্ছে সিপাহী বিদ্রোহ যেটা হয়, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিদ্রোহ 1857 সালে। আচ্ছা, ঠিক আছে, তোমরা যারা হচ্ছে কমেন্ট করেছো সবার উত্তরই ঠিক ছিল। আচ্ছা, 5 নম্বর কোশ্চেন দেখি, পৃথিবীর প্রথম প্রাচীন সভ্যতা কোনটি? এটাও হচ্ছে ইতিহাস থেকে করা কোশ্চেন। পৃথিবীর প্রথম প্রাচীন সভ্যতা কোনটি? একটা বিষয় তোমাদেরকে বলি, যে এইখানে আমরা যে বি ইউনিট এবং ডি ইউনিটের জন্য আলাদা করে কোশ্চেন করেছি, তোমরা যারা শুধু বিতে পরীক্ষা দিবা বা শুধু ডিতে পরীক্ষা দিবা বা যারা দুইটাতে পরীক্ষা দিবা, সবাই এই দুইটা ইউনিটের জন্য প্রিপারেশন নিয়ে যাবা, সবাই। এর কারণটা কি? এর কারণ হচ্ছে যেহেতু জগন্নাথ এবার প্রথমবার ডিভাইড করে পরীক্ষা নিচ্ছে, তারা আসলেই যে কোন ধরনের কোশ্চেন করবে এটাও কিন্তু 100% কেউই নিশ্চিত না। তো আমরা চেষ্টা করেছি যে অনুষদের বিষয়টা মাথায় রেখে কোশ্চেন করার, যে কলা অনুষদ যেহেতু, তাহলে যে ইতিহাস বা এইসব থেকে একটু বেশি কোশ্চেন রাখা, হ্যাঁ, আবার সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে সেই ধরনের কোশ্চেন রাখা, অর্থনীতির বেসিক, মানচিত্র, এগুলো থেকে বেশি কোশ্চেন রাখা, সেভাবেই করেছি। বাট বলা যায় না, যেহেতু তারা প্রথম করতেছে, এটা যে কোনো কিছুই হয়ে যেতে পারে। হ্যাঁ, ওই যে ম্যাথের প্রিপারেশন সবাই নিয়ে যাবে, এটা বি বা ডি যেখানে জায়গায় দিয়ে দিতে পারে। বা হচ্ছে রক্তের সম্পর্ক, মানসিক দক্ষতা, এগুলো মোটামুটি একটু দেখে যাবে রিটেনের জন্য, কারণ যেহেতু 19 সালে তারা রিটেন এগুলো দিয়েছিল। আচ্ছা, তো তোমরা একটু নিজেরা প্রস্তুত হয়ে যেও, বি বা ডি যেখানেই পরীক্ষা দাও, এখানে যে টপিকগুলোর কথা বলা হয়েছে এগুলো সব কিছুই পড়ে যেও। এবং ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির জন্য যারা পড়েছো দিন ধরে, সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইমার সবাই, তো ওইগুলো তো তোমরা কিছুই ভুলে যাওনি, সব কিছুই মনে আছে, ঠিক আছে? ওই সব বিষয়গুলো একটু রিভিশন করো, আর এইসব বিষয়গুলোও দেখবা যে তোমাদের পড়া আছে, জাস্ট আর একটু লেখাপড়া করো এগুলোর উপরে। পৃথিবীর প্রথম প্রাচীন সভ্যতা কোনটি? মিশরীয় সভ্যতা, ভারতীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, নাকি গ্রিক সভ্যতা? আচ্ছা, সবাই সঠিক উত্তর করেছো, তোমরা সবাই বলেছো মেসোপটেমীয় সভ্যতা, সবাই সবাই সবাই, অনেকে। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মেসোপটেমীয় সভ্যতা। দেখো, মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে ইরাকে, লিখে রাখো তোমরা এটা, ইরাকে, বর্তমান যে ইরাক রাষ্ট্র এটা। এবং ইরাককে বলা হয় সভ্যতার
কি বলে এটাকে, একদম যেখানে সন্তান প্রসব করে, আতুর ঘর, সভ্যতার আতুর ঘর বলা হয় ইরাককে। মানে প্রাচীন অনেক সভ্যতার কেন্দ্রভূমি হচ্ছে বর্তমান ইরাক রাষ্ট্র। ঠিক আছে, প্রাচীন সভ্যতায় খুবই উন্নত ছিল এই দেশটা। আচ্ছা, এই মেসোপটেমীয় সভ্যতাও হচ্ছে বর্তমান যে ইরাক রাষ্ট্র এইখানে হয়েছিল, এবং মেসোপটেমীয় হচ্ছে একটা সিরিজ, সভ্যতার একটা সিরিজ। ঠিক আছে, সেখানে প্রথম সভ্যতা হচ্ছে সুমেরীয় সভ্যতা, প্রথম হচ্ছে সুমেরীয় সভ্যতা। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ইয়া সভ্যতা, তোমার হচ্ছে 3 নম্বরে অ্যাসিরীয়, 4-এ ক্যালিডীয়, এবং সুমেরীয়র পরে হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। 2 নম্বরে ব্যাবিলনীয় সভ্যতা, 3 নম্বরে হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা, আর 4 নম্বরে হচ্ছে ক্যালিডীয় সভ্যতা। এই 4টা সভ্যতা মিলে হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। মানে মেসোপটেমীয় কোনো একটা সভ্যতার নাম না নির্দিষ্ট, এটা একটা সিরিজ। ঠিক আছে, এই সিরিজের মধ্যে 4টা সভ্যতা আছে। প্রথমে সুমেরীয়, এটা সিরিয়াল, কিন্তু সিরিয়ালটা ব্রেক করবা না। সুমেরীয়, ব্যাবিলনীয়, তারপর অ্যাসিরীয়, তারপর ক্যালিডীয়। এই প্রত্যেকটা সভ্যতার আবার গুরুত্বপূর্ণ দিক আছে, তোমরা এগুলো নিশ্চয়ই পড়েছো, যারা আমাদের ডাইজেস্ট পেয়েছো, আমাদের নিয়মিত শিক্ষার্থীরা তারা, বা অন্যান্য যারা পড়েছো অন্যান্য বই থেকে তারা তো পড়েছোই। আচ্ছা, 16 মার্কের জন্য এত কাহিনী করলে কেমনে হবে? আচ্ছা, রিটেন তো সবসময় একটু মানে তোমাকে যাচাই বাছাই করবে বিভিন্নভাবে, আর যেহেতু এটা 1 মার্কের উত্তর না, একটু ডেসক্রিপটিভ কোশ্চেন করেছে বিগত বছরে যখন আমরা দেখেছি। যদি এমন ডেসক্রিপটিভ করে তাহলে তোমাদেরকে একটু সিরিয়াসলি পড়তে হবে। আচ্ছা, এখানে টেকনিক্যাল ত্রুটির কারণে আমাদের যে বিদ্যুৎ সেটা চলে গেছে, এই কারণে তো আমাদের হচ্ছে মানে ভিডিও যেটা সেটা অফ হয়ে গেছে। আচ্ছা, তো অডিও শুনতে পাবে, বাট স্ক্রিন যেটা সেটা তো অন্ধকার হয়ে গেছে, স্টুডিও পুরো অন্ধকার হয়ে গেছে। আচ্ছা, ক্যামেরা বন্ধ হয়নি, আমাদের বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ চলে যাওয়াতে আসলে ক্যামেরা অফ না, এটা হচ্ছে আমাদের বিদ্যুৎ চলে গেছে, এর জন্য দুঃখিত। আচ্ছা, আপনি প্রশ্ন পড়ে অপশন বলেন, আমরা উত্তর দেই। আচ্ছা, সমস্যা হচ্ছে আমি যে প্রশ্ন পড়বো, আমাদের তো স্টুডিও পুরো অন্ধকার, ঠিক আছে, আমাদের স্ক্রিন সব কিছু অফ, তাহলে আমি প্রশ্নটা পড়বো কিভাবে বলো? আচ্ছা, তো তারপরে আমি দেখি, চেষ্টা করি। হ্যাঁ, একটু ওয়েট করো, আমি হচ্ছে অডিও ক্লাস চলবে আজকে, দাঁড়াও, তোমাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা হবে। বিশেষ ব্যবস্থাটা হচ্ছে আমি প্রশ্ন অন্য জায়গা থেকে বের করব, তারপর বলবো। আচ্ছা, তাহলে পৃথিবীর প্রথম প্রাচীন সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা, যেটা আমরা সলভ করে ফেললাম। পরের কোশ্চেন, খুবই মনোযোগ দিয়ে শোনো, অডিও ক্লাস। হ্যাঁ, অডিও ক্লাস। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কোন বছর? প্রশ্ন শুনতে পেরেছ আশা করি, শুনতে পারলে হ্যাঁ বলো। যারা প্রশ্ন শুনতে পেরেছো তারা হ্যাঁ বলো কমেন্টে, তাহলে আমি বুঝতে পারবো না তোমরা শুনতে পাচ্ছ কিনা। আমি যে কথা বলছি, প্রশ্ন বলছি, এটা শুনতে পারলে হ্যাঁ বলো, তাহলে আমরা হচ্ছে এভাবে ক্লাসটা চালাবো। আচ্ছা, তাহলে শুনতে পাচ্ছ যে উত্তর বলছো। আচ্ছা, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কোন বছর? বাংলাদেশের অপশন হচ্ছে 1970, 1972, 1973, 1974। আচ্ছা, দেখো অনেকে 1970 উত্তর করে ফেলবে,
উত্তরটা হবে ভুল। কারণ কি 1970-এ তো বাংলাদেশ রাষ্ট্রই ছিল না, বলছে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সিতে যেটা বললাম 1973। বাহ, অডিও ক্লাস খুব সুন্দর চলছে, সবাই খুব সুন্দর আগ্রহ নিয়ে পার্টিসিপেট করতেছে। হ্যাঁ, এই যে রিদওয়ান মাহির 7 মার্চ 1973, মানে সে হচ্ছে একদম অপশন সহ, সরি তারিখ সহ উত্তর করেছ। আচ্ছা, বিদ্যুৎ এসেছে কিন্তু আমাদের স্ক্রিন যেহেতু অফ, ক্লাসের বাকি অংশটুকু আমরা অডিওই নিব। আচ্ছা, আর 2টা এমসিকিউ জাস্ট বাদ আছে। 7 নম্বর কোশ্চেন, সোনারগাঁও ইতিহাসের কোন যুগের একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে পরিচিত? সোনারগাঁও ইতিহাসের কোন যুগের একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে পরিচিত? প্রাচীন যুগ, মধ্যযুগ, মধ্যযুগের পর, আধুনিক যুগ। কোশ্চেনটা শুনেছ আশা করি। সোনারগাঁও ইতিহাসের কোন যুগের একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে পরিচিত? প্রাচীন যুগ, মধ্যযুগ, মধ্যযুগের পর, নাকি আধুনিক যুগ? আচ্ছা, ক্যামেরা চলে আসছে কিন্তু আমাদের স্ক্রিন যেহেতু অফ, স্ক্রিন অফই থাক, কারণ আমাদেরকে স্ক্রিন অন করে আবারও সেখানে ফিরতে হবে, বেশ হ্যাসেল। আচ্ছা, এটা হচ্ছে মধ্যযুগ। সঠিক উত্তর হচ্ছে কি মধ্যযুগ। সোনারগাঁও ইতিহাসের মধ্যযুগের গুরুত্বপূর্ণ শহর, আধুনিক যুগের শহর এটা না, আবার একদম প্রাচীন যুগেরও না। বাংলাদেশ ও ভারতের মধ্যে, প্রশ্ন আবার শোনো, পরের কোশ্চেন। হ্যাঁ, মধ্যযুগের উত্তর করেছো, ঠিক আছে। পরের কোশ্চেনটা আমরা শুনি। পরের কোশ্চেন হচ্ছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি চুক্তি স্বাক্ষর হয়েছিল কোন বছর? পরেরটা শুনি আমরা। বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি চুক্তি স্বাক্ষর করা হয়েছিল কোন বছর? 1977, 1974, 1982, 1996। আচ্ছা, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি চুক্তি স্বাক্ষর করা হয়েছিল কোন বছর? 1977, 74, 82 নাকি 1996? সঠিক উত্তর হচ্ছে 1996। তোমরা সঠিক উত্তরই বলেছ, 1996। এটাই হচ্ছে বাংলাদেশের এবং ভারতের মধ্যে গঙ্গা পানি চুক্তি, এবং এই গঙ্গা পানি চুক্তির মেয়াদকাল হচ্ছে 30 বছর। 30 বছর, অর্থাৎ আগামী বছর 2026 সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে গঙ্গা পানি বন্টন যে চুক্তি, সেটার মেয়াদ শেষ হয়ে যাবে, এবং তারপর আল্লাহ জানে যে গঙ্গার পানি আমরা পাবো কিনা, বা পাইলেও কিভাবে পাবো সেটা পরের হিসাব। তো এটা হচ্ছে আমাদের সর্বশেষ কোশ্চেন। আচ্ছা, তো এটাই ছিল আমাদের ক্লাস। জাস্ট অল্প কিছুক্ষণ বাদ ছিল, তখনই আমাদের বিদ্যুৎ বিভ্রাট হলো এবং আমরা ক্লাসটা শেষ করতে পারলাম না। তবে আমরা একটা অভিনব উপায়ে, একদমই অডিও ক্লাস যেটা, হ্যাঁ অডিও ক্লাস যেটা টেলিকনফারেন্সিং বলে, যেটাকে টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে ক্লাসটা শেষ করলাম। ভিডিও কনফারেন্সিংয়ের থেকে কনভার্ট হয়ে টেলিকনফারেন্সিংয়ে চলে গেলাম। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন আইসিটি থেকে, যদি এমন আইসিটি থেকে কোশ্চেন আসে, হ্যাঁ, যে এমন যে অডিয়েন্স জাস্ট শুনবে দেখবে না, এটা কোন ধরনের যোগাযোগ? এটা হচ্ছে টেলিকনফারেন্সিং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো খুব বেশি লম্বা ক্লাস নিব না বলেছিলাম, লম্বা ক্লাস নিলামও না। এই টপিকগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, এগুলো পড়ে বাকিগুলো লেখাপড়া করবা। রিটেন কেমন কোশ্চেন হবে সেটা আশা করি ধারণা পেয়ে গেছো। রিটেন থেকে হুবহু কমন নাও পাইতে পারো, রিটেন একটু প্র্যাকটিসের উপরে রাখতে হবে, এবং জিকে অনেক কিছুই পড়তে হবে, ঠিক আছে। যেহেতু অল্প কোশ্চেন, যদি কোনো কারণে কমন না আসে তাহলে কিন্তু সব কিছুই শেষ, কারণ অল্পের মধ্যে একটা দুইটা কম পড়াও খুবই কম, মানে খুব কম মার্ক, খুবই বেশি মার্কের ডিস্টেন্স করে দিবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করছি। তোমরা আমাদের নিয়মিত স্টুডেন্টরা পিডিএফ পেয়ে যাবে, এবং বাকিদের জন্য, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।